দেখেন, সরকার যদি ব্যর্থ হয় তাহলে বিরোধী দল কি সফল? বরং জাতীয় সংসদে যারা বিরোধী দলে আছে তাদের এমপিদের যে ভূমিকা, পারফরমেন্স, সেটা কিন্তু জাতি দেখেছে। কেউ চায় ওভেন, কেউ চায় পর্দা, কেউ চায় অফিস, কেউ চায় গাড়ি। যারা নির্বাচনের আগে বলেছিল আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা নিব না, এখন জামাতের আমি নিজেই বলতেছি কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু চায় আমাদের আপত্তি নাই। তো এই আপত্তি নির্বাচনের আগে ছিল না কেন, তাই না? এখন ভাই যেটি বললেন তারা তো স্বপ্নে সরকার গঠন প্রায় করেই ফেলেছিল। এখন যেহেতু বাস্তবে গঠন করতে পারে নাই, সেই আফসোস, বেদনা এবং কষ্ট হৃদয়ে আসলে এক প্রকার পাথর চেপেই বেঁধে রেখে। এখন মাঝে মধ্যে এই জন্য গণ অভ্যুত্থানের হুমকি দেয়। কে দেয়? জামাতের আমির। বিপ্লব যদি আমি 36 দিনের ধরি, একদিনও কি এই জামাতের আমির মাঠে ছিল? জামাতের কোনো শীর্ষ নেতা মাঠে ছিল না তো। তাহলে কারা আসলে গণ অভ্যুত্থান ঘটাইতে চায়? তারপরে আবার বলল জামাতের আমির যে এবার তো কোনো যুদ্ধ হয়নি, এবার রিহার্সেল, যুদ্ধের রিহার্সেল হয়েছে। 71 যুদ্ধ হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? আপনার যারা সিনিয়র নেতা তারা কোথায়? 71 যুদ্ধে যারা অংশ নেয়নি তারা বাংলাদেশে যদি ভবিষ্যতে কারোর সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে অংশ নিবে না। আর জামাত ইসলাম এমন একটি দল, ইতিহাস আপনি ঘাটেন, সবসময় ইতিহাসের সুবিধাজনক জায়গায় ছিল জামাত ইসলাম। 180 দিন পার হয়েছে, 6 মাস পার হয়েছে বিএনপি সরকারের। একটা গণ অভ্যুত্থানের পর অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল একটা নির্বাচনের জন্য। এই গণ অভ্যুত্থান আর নির্বাচনের মধ্যকার যে সময়কালটা, যেটা ইন্টারিম টেনে টেনে 18 মাসে নিয়ে গিয়েছে, এই 18 মাসে অনেক সর্বনাশ আমাদের হয়ে গেছে। গণ অভ্যুত্থানের স্পিরিট বলেন, গণ অভ্যুত্থানের উদ্দেশ্য বলেন, অনেক কিছুই রীতিমতো ব্যাহত হয়ে গেছে। আর এই ব্যাহত হওয়ার জন্য যে বা যাহারা দায়ী, তাদের মধ্যে ইন্টারিমের প্রধান এবং তার উপদেষ্টার কিছু কিছু মানুষ, আর দায়ী যারা রাজনৈতিক দল করে, তাদের মধ্যে হচ্ছে জামাতে ইসলাম আর এনসিপি। অর্থাৎ টোটাল গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা হযবরল জায়গায় চলে এসছে। তারপরও এটাকে একটা জায়গায় সুন্দরভাবে কনক্লুড করা যেত, সেটা নিয়েও হচ্ছে আপনার হচ্ছে একরকম মানে শব্দের উপরে খুব মানে শব্দকে আঁকড়ে ধরছে। বিএনপি বলে সংশোধনী করবে, সে বলে সংস্কার করবে, কিন্তু ইঁদুর মারতে হবে। বিড়ালটা সাদা হোক আর কালো হোক, পরিবর্তনটা করতে হবে, রাষ্ট্রটা মেরামত করতে হবে। এই জায়গাতে তারা হচ্ছে অ্যাবসলিউটলি সংস্কারটা করতে চায়। হ্যাঁ, দুটোই আছে। তারা বেসিক্যালি অস্থির হয়ে গেছে। তাদের মধ্যে ক্ষমতার যাওয়ার যে একটা দিবাস্বপ্ন তারা দেখেছিল, ওটার একটা মানে মানে প্রত্যাশা ফেল করে তারা এখন একটা এরকম একটা আচরণ করছে। তা নাহলে একটা নতুন সরকার এখনও কিন্তু ওই পর্যায়ে পরিস্থিতি নেওয়াটা একটা মানে ভালো বিরোধী দলের জন্য এটা কোনোভাবেই শোভন না, সুন্দর না। কিন্তু তারা এই সৌন্দর্য বিনষ্ট করে দেশকে স্বাভাবিক অবস্থায় না রেখে অস্বাভাবিক করার লক্ষ্যেই কিন্তু এইসব করছে। বিভিন্ন উসিলায় ছলছাতুরিতে তারা নিজেদেরকে পাবলিকলি বুঝাতে চাচ্ছে তারা সামহাও খুব ভেরি ইম্পর্ট্যান্ট দল। তারা তাদের সাথে বাংলাদেশের অনেক জনগণ সম্পৃক্ত, এরকমটাই তারা বুঝাতে চায় এবং মানুষের কাছে যাওয়ার জন্য একটা অপকৌশল। কিন্তু মানুষের কাছে যাওয়ার জন্য আরও অনেক ভালো কাজ আছে, কৌশল আছে। সরকার যদি কোনো ভুল করে সেগুলা বলার সুযোগ আছে, বলবে, সরকারকে ধরে দেবে। কিন্তু এইভাবে আন্দোলনের নামে এইসব করা মানে একটা বিশৃঙ্খলার দিকে দেশকে নিয়ে যাওয়ার একটা পায়তারা বলেই আমি মনে করি। আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম 6 দাবিতে জামায়াত জোটের লং মার্চ, শাপলা চত্বর থেকে এবার লালদিঘি। এই কর্মসূচির মধ্য দিয়ে কি সরকারকে চাপে ফেলার কৌশল তৈরি করছে জামায়াত ইসলামী, নাকি এর পেছনে নিজেদের জনমত তৈরির এক ধরনের প্রচেষ্টা থাকবে? হ্যাঁ, দুটোই আছে। তারা বেসিক্যালি অস্থির হয়ে গেছে। তাদের মধ্যে ক্ষমতার যাওয়ার যে একটা দিবাস্বপ্ন তারা দেখেছিল, ওটার একটা মানে মানে প্রত্যাশা ফেল করে তারা এখন একটা এরকম একটা আচরণ করছে। তা নাহলে একটা নতুন সরকার এখনও কিন্তু ওই পর্যায়ে পরিস্থিতি নেওয়াটা একটা মানে ভালো বিরোধী দলের জন্য এটা কোনোভাবেই শোভন না, সুন্দর না। কিন্তু তারা এই সৌন্দর্য বিনষ্ট করে
দেশকে স্বাভাবিক অবস্থায় না রেখে অস্বাভাবিক করার লক্ষ্যেই কিন্তু এইসব করছে। বিভিন্ন উসিলায় সলসাতুরিতে তারা নিজেদেরকে পাবলিকলি বুঝাতে চাচ্ছে তারা সামহাও খুব ভেরি ইম্পর্ট্যান্ট দল, তারা তাদের সাথে বাংলাদেশের অনেক জনগণ সম্পৃক্ত, এরকমটাই তারা বুঝাতে চায় এবং মানুষের কাছে যাওয়ার জন্য একটা অপকৌশল। কিন্তু মানুষের কাছে যাওয়ার জন্য আরও অনেক ভালো কাজ আছে, কৌশল আছে। সরকার যদি কোনো ভুল করে সেগুলা বলার সুযোগ আছে, বলবে, সরকারকে ধরাই দিবে, ধরে দেবে। কিন্তু এইভাবে আন্দোলনের নামে এইসব করা মানে একটা বিশৃঙ্খলার দিকে দেশকে নিয়ে যাওয়ার একটা পায়তারা বলেই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাশেদ খান, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? যেমনটি বিরোধী শিবির বলছে যে 6 মাসে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেখেন, সরকার যদি ব্যর্থ হয় তাহলে বিরোধী দল কি সফল? বরং জাতীয় সংসদে যারা বিরোধী দলে আছে তাদের এমপিদের যে ভূমিকা, পারফরমেন্স, সেটি কিন্তু জাতি দেখেছে। কেউ চায় ওভেন, কেউ চায় পর্দা, কেউ চায় অফিস, কেউ চায় গাড়ি। যারা নির্বাচনের আগে বলেছিল আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা নিব না, এখন জামাতের আমি নিজেই বলতেছি কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু চায় আমাদের আপত্তি নাই। তো এই আপত্তি নির্বাচনের আগে ছিল না কেন, তাই না? এখন ভাই যেটি বললেন, তারা তো স্বপ্নে সরকার গঠন প্রায় করেই ফেলেছিল। এখন যেহেতু বাস্তবে গঠন করতে পারে নাই, সেই আফসোস, বেদনা এবং কষ্ট হৃদয়ে আসলে এক প্রকার পাথর চেপেই বেঁধে রেখেছে। এখন মাঝে মধ্যে এই জন্য গণ অভ্যুত্থানের হুমকি দেয়। কে দেয়? জামাতের আমির। বিপ্লব যদি আমি 36 দিনের ধরি, একদিনও কি এই জামাতের আমির মাঠে ছিল? জামাতের কোনো শীর্ষ নেতা মাঠে ছিল? ছিল না তো। তাহলে কারা আসলে গণ অভ্যুত্থান ঘটাইতে চায়? তারপরে আবার বলল জামাতের আমির যে এবার তো কোনো যুদ্ধ হয়নি, এবার রিহার্সেল, যুদ্ধের রিহার্সেল হয়েছে। 71 যুদ্ধ হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? আপনার যারা সিনিয়র নেতা তারা কোথায় ছিল? 71 যুদ্ধে যারা অংশ নেয়নি তারা বাংলাদেশে যদি ভবিষ্যতে কারোর সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে অংশ নিবে না। আর জামাত ইসলাম এমন একটি দল, ইতিহাস আপনি ঘাটেন, সবসময় ইতিহাসের সুবিধাজনক জায়গায় ছিল জামাত ইসলাম। কিন্তু রাশেদ খান, বারবার জামাতের তরফ থেকে কেন বলা হচ্ছে অনিবার্য বিপ্লবের কথা? বলা হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থান রিহার্সাল ছিল। সময় দিন, শেষ করি। যদি একটু জানতে চাই এই প্রসঙ্গটা ধরে একটু বলবেন যে জামাত কোনো ম্যাসিভ কোনো অভ্যুত্থানের পরিকল্পনায় রয়েছে কিনা? আমি নোট করেছি, আমি আপনার উত্তরে আসব। দেখেন, 47 ওই সময় তারা ব্রিটিশদের দালালি করেছে। অর্থাৎ আজকে আমরা বাংলাদেশ, ওইদিকে পাকিস্তান আর ভারত আলাদা। তাদের দালালি ছিল যে কোনো ভাগ হবে না, আমরা একসাথে থাকবো। আচ্ছা, এরপরে 71-এর সময় তারা আসলে পাকিস্তান ভাগ হোক সেটাও তারা চায়নি। এখন তারা বলে পাকিস্তান ছিল তাদের ইমোশনের নাম। এরপরে দেখেন 86-র নির্বাচনে তারা বেইমানি করলো জনগণের সাথে। এমনকি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে তারা বেইমানি করেছে। তারা ওই সময় সুবিধাজনক অবস্থায় ছিল। 24-এ যেটি হয়েছে, জামাত ইসলাম বাংলাদেশের নির্বাচনও কেটে চায়নি। অর্থাৎ সবসময় নির্বাচন বিরোধী শক্তি জামাত ইসলাম। এখন আপনি যে প্রশ্ন করলেন, দেখেন সেপ্টেম্বর এবং নভেম্বর 3 মাস ধরে তারা লং মার্চ করবে, তাই না? আর আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তারা ডিসেম্বরে নামবে। দেখেন, তার মানে কি ডিসেম্বর থেকে আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি একসাথে নামবে, এ ধরনের পরিকল্পনা হয়তো তারা করছে। আর সেটি জামাতের নেতৃত্বে না, আওয়ামী লীগের নেতৃত্বে। যেমনিভাবে 96-তে তারা আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে। তো এই পরিকল্পনা হয়তো জামাতের আমির করছে, যে কারণে তার একটি বক্তব্যের মধ্যে ছিল যে 96-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। মানে কি? মানে 96-র মতন আবার ওই আওয়ামী লীগ এবং তাদের দশরদের সাথে জামাত ইসলাম মাঠে নামবে বিএনপির বিরুদ্ধে। কিন্তু বিএনপির সাথে কি এদেশের জনগণ নাই? ফেসবুকে সরকার গঠন করলো, ফেসবুকে জরিপ করলো, সমস্ত জরিপে জামাত ইসলাম ক্ষমতায় চলে গেল, সমস্ত হাইপে জামাত ইসলাম এগিয়েছিল। এদেশের জনগণ বিএনপির উপর আস্থা বিশ্বাস রাখে, যে কারণে সর্বশেষ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কাছে যে কমিটমেন্ট ব্যক্ত করেছিলেন সেটির উপর আস্থা এবং বিশ্বাস রেখে এদেশের জনগণ জাতীয়তাবাদী শক্তিকে ভোট দিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি যদি মনে করে বাংলাদেশের ক্ষমতায় আসবে, আমি এতটুকু বলতে চাই, এই দেশে কখনোই তারা ক্ষমতায় আসতে পারবে না। আর পুলিশ প্রোটেকশন নিয়ে আপনি গণ অভ্যুত্থান ঘটিয়ে দিবেন, যুদ্ধ করবেন, তাই না? গতকাল গেছে না রাতের বেলা আইজিবির সাথে সাক্ষাৎকারে গেছে,
এরপরে ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে, মানে পুলিশ প্রটোকল নিয়ে প্রোটেকশন নিয়ে আপনি লং মার্চ করবেন আর সেই লং মার্চের মাধ্যমে আপনি বিএনপির পতন ঘটিয়ে দিবেন, এটা কি হয় নাকি? শোনেন, তারা যে লং মার্চ করছে, জেনারেল মিয়া গোলাম পরোয়ার কিন্তু বিষয়টি নিয়ে বলেছেন, না তিনি কি বলেছেন, এই লং মার্চের কোনো আশঙ্কা নেই, তারা শুধু অবগত করতে গিয়েছে, অনুমতি নেওয়ার না না কেন গিয়েছে, যত দরকার ছিল না। আপনি তো সরকার পতনের আন্দোলন করছেন, তাই না? এখনই শুরু করে দিয়েছেন। তো সরকার পতনের আন্দোলন তো ওই পুলিশ দিয়ে হয় না, পুলিশের নিরাপত্তা হয় না। আমরা যে গণ অভ্যুত্থান করেছি, এটা কি হাসিনার পুলিশের প্রোটেকশনে করেছি নাকি? বাংলাদেশে কখনো হয় এটা? সরকার পতনের আন্দোলন অবশ্যই সরকার পতনের আন্দোলন করছে। কিসের আন্দোলন এটা? সরকারের বয়স মাত্র 6 মাস, এখন আপনি কিসের আন্দোলন করতেছেন আর কি নিয়ে আন্দোলন করতেছেন? ইস্যু আছে। এই যে আপনি বিদ্যুৎ লোডশেডিং, একটু শেষ করি, বিদ্যুৎ লোডশেডিং, এরপরে গ্যাস সংকটের কথা বলছেন, এটা তো জাতীয় সংকট, আন্তর্জাতিক সংকট। এই আন্তর্জাতিক সংকটকে পুঁজি করে, জাতীয় সংকটকে পুঁজি করে আজকে আপনি এই জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে যে প্রতারণা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, সেই প্রতারণাকে পুঁজি করে আপনি এখন লং মার্চ করতেছেন। আমিও তো সেই ঐক্যমত কমিশনে ছিলাম, সেখানে তাই আইন না? শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ইন্টারিমের সময়ের থেকে এখন বর্তমানে অনেক ভালো আছে, এবং যিনি এই দায়িত্ব পালন করছেন তিনি গুমের শিকার হয়েছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা তিনি নির্যাতিত, নিপীড়িত হয়েছিলেন। সুতরাং তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই যাকে ওই যে আপনার আজাদ সাহেব, তাই না, তিনি গতকাল কি বক্তব্য দিয়েছেন? গতকাল তিনি বলেছেন যে বিএনপি সরকারের 6 মাসে নাকি 512 জন গুম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, তাই না? আজকে দেখলাম যে আমরা ফেসবুক সরকার নাকি ছায়া সরকার, আজকে দেখলাম যে তারা একটি ছায়া সরকার গঠন করেছে। ছায়া প্রধানমন্ত্রী এখন ডাক্তার শফিকুর রহমান। ঠিক আছে, ভালো কথা, আপনারা এই ছায়া সরকার গঠন করেছেন। এখন আপনারা তো সরকারের কাছে বিকল্প পলিসি দিবেন। তো জ্বালানি সংকট নিয়ে আপনাদের পলিসি কি? গ্যাস সংকট নিয়ে আপনাদের পলিসি কি? আন্তর্জাতিক যুদ্ধ বন্ধ করার জন্য আপনাদের পলিসি কি বলেন? এখন যে সংকটের মধ্যে বাংলাদেশ রয়েছে, এটার পিছনে এই যে 20 বছরের যে আপনার সংকট সমস্যা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর, হাসিনার 16 বছর, ইন্টারিমের 18 মাস, প্রায় 20 বছরের সমস্যা এখন বিএনপিকে সমাধান করতে হচ্ছে। আপনি 6 মাসে কি সব সমাধান করতে পারবেন? এটা কি হয় নাকি? এটা কি বাস্তবসম্মত? জামাত ইসলাম ওই যে মানে পাগল হয়ে গেছে। শোনেন, নাহিদ ইসলাম যে কথা বলেছিল না, জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, আমি বলছি এদেশে জামাত কখনোই ক্ষমতায় আসতে পারবে না। ভাগ্য গুণে তারা বিরোধী দল হয়েছে। এখন বেশি যদি এরকম চেতর বেতর করে না, শেষমেশ কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে আসলে জামাতকে একবার ফাঁসি দিয়েছেন, আরেকবার দ্বিতীয়বার ফাঁসি দিবে। সুতরাং যদি দ্বিতীয়বার ফাঁসিতে ঝুলতে না চাই, তাহলে বিএনপি সরকারকে সহযোগিতা করুক। রাষ্ট্র পুনর্গঠনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি পরিশ্রম করছেন দিনরাত, তার উপর তো মানুষের আস্থা রয়েছে। সর্বশেষ জরিপ দেখেন নাই? এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার উপর কি জনগণের আস্থা আছে? যারা দেশের জন্মে বিশ্বাস করে না, স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা দেশের পতাকায় বিশ্বাস করে না, যারা এখনো পর্যন্ত অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখে, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাই না? রাশেদ খান, ডাক্তার সাজিদুল হক রুবেল, আমরা দেখছি বিরোধী দল সংসদে ইতিমধ্যে সক্রিয় রয়েছে। তাহলে আসলে রাজপথের কর্মসূচি দিয়ে কি বার্তা তারা দিতে চাইছে? আর যেমনটি রাশেদ খান এবং আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলছিল যে এই লং মার্চ কর্মসূচির পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, আপনিও কি সেভাবে দেখছেন কিনা বিষয়টিকে? 180 দিন পার হয়েছে, 6 মাস পার হয়েছে বিএনপি সরকারের। একটা গণ অভ্যুত্থানের পর অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল একটা নির্বাচনের জন্য। এই গণ অভ্যুত্থান আর নির্বাচনের মধ্যকার যে সময়কালটা, যেটা ইন্টারিম টেনে টেনে 18 মাসে নিয়ে গিয়েছিল, এই 18 মাসে অনেক সর্বনাশ আমাদের হয়ে গেছে। গণ অভ্যুত্থানের স্পিরিট বলেন, গণ অভ্যুত্থানের উদ্দেশ্য বলেন, অনেক কিছুই রীতিমতো ব্যাহত হয়ে গেছে। আর এই ব্যাহত হওয়ার জন্য যে বা যাহারা দায়ী, তাদের মধ্যে ইন্টারিমের প্রধান এবং তার উপদেষ্টার কিছু কিছু মানুষ, আর দায়ী যারা রাজনৈতিক দল করে, তাদের মধ্যে হচ্ছে জামাতে ইসলাম আর এনসিপি। অর্থাৎ টোটাল গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা হযবরল জায়গায় চলে এসছে। তারপরও এটাকে একটা জায়গায় সুন্দরভাবে কনক্লুড করা যেত, সেটা নিয়েও হচ্ছে আপনার হচ্ছে একরকম মানে শব্দের উপরে খুব মানে শব্দকে আঁকড়ে ধরছে। বিএনপি বলে সংশোধনী করবে, সে বলে সংস্কার। কিন্তু ইঁদুর মারতে হবে, বিড়ালটা সাদা হোক আর কালো হোক, পরিবর্তনটা করতে হবে, রাষ্ট্রটা মেরামত করতে হবে। এই জায়গাতে তারা হচ্ছে অ্যাবসলিউটলি সংস্কারটা করতে চায়। আমি অনেক বোঝার চেষ্টা করছি। আমি গতকাল আইনমন্ত্রী যেমনটি বলেছে যে ৭২-এর সংবিধানকে রেখেই সংস্কার। তাহলে জুলাই সনদে যে মৌলিক প্রস্তাবগুলো রাখা হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন কি সম্ভব? কেন সম্ভব হবে না?
এখানে আসলে ওই ওদের প্রস্তাবের উদ্দেশ্যের সাথে একটা উদ্দেশ্য মিলে যায়, যেটা রাশেদ বলেছেন। সেই উদ্দেশ্যের জায়গা হচ্ছে বিষয়টি বাংলাদেশকে পরিবর্তন করা না, বিষয়টিকে মানে সংবিধানকে আরো গণমুখী আরো গণতান্ত্রিক করা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে ৭২-এর সংবিধানকে আহত করা, আঘাত করা, ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, যার মধ্য দিয়ে তারা মুক্তিযুদ্ধকে, তারা ১৯৭১-কে তারা আঘাত করতে চায় এবং ১৯৭১-এর প্রতিশোধ তারা নিতে চায়। এবং তারা এমন একটা অ্যাপ্রোচ অ্যাটিটিউড শুরু করেছিল আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে, দেখে মনে হচ্ছিল যে তারা হচ্ছে এখন হচ্ছে তাদের রিভেঞ্জ অ্যান্ড অ্যাভেঞ্জের তারা নেমে আসছে। রিভেঞ্জ অ্যাভেঞ্জ এই ১৭ বছরের রিভেঞ্জ অ্যাভেঞ্জ না, তাদের রিভেঞ্জ অ্যাভেঞ্জে হচ্ছে ১৯৭১ সালের রিভেঞ্জ তারা নিতে চেষ্টা করছে এবং সেই ধরনের কথাবার্তাগুলো তারা বলার চেষ্টা করেছে। এবং সংস্কার শব্দটিকে এত কেন আঁকড়ে ধরেছে, তার অন্যতম যদি সংশোধনীর মাধ্যমে আমার হচ্ছে গিয়ে আরাধ্যগুলো আমরা পেয়ে যাই, পরিবর্তনগুলো যদি আমরা ঘটাতে পারি, তো সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, একই কথা। কিন্তু কেন সংস্কার? কারণ সংস্কার করবার মধ্য দিয়ে তারা একটা নতুন প্রিঅ্যাম্বেলে যেতে চায়। সেই নতুন প্রিঅ্যাম্বেল ১৯৭১-এর প্রিঅ্যাম্বেলকেই অস্বীকার করে তার সামনের দিকে অগ্রসর হবে, এবং এই একটি বিষয়। এবং এই বিষয়টা কেন্দ্র করে তার সাথে আসলে কতগুলো জায়গা আছে, এটা এখন জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। এর মধ্যে আছে গ্যাস সংকট, এর মধ্যে আছে বিদ্যুৎ সংকট, এর মধ্যে কোথাও কোথাও পানি সংকট আছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে বিপর্যয়কর একটা পরিস্থিতি। এই বিষয়গুলোর ক্ষেত্রে জনগণ এটুকু বোঝে, এই বিষয়গুলোর একক দায় আসলে শুধু বিএনপিকে দেওয়া যায় না, যেটা আমরা এখনো দিচ্ছি না। আমরা ব্যাপারে সরব আছি, আমরাও ব্যাপারে হচ্ছে কমিউনিস্টরা কর্মসূচি পালন করছি, কিন্তু সেই কর্মসূচির ধরনটার মধ্য দিয়ে এই যে লং মার্চের মতো কর্মসূচি হচ্ছে, এটা অনেকটা হচ্ছে রহস্যজনক। একটা খুব মজার ব্যাপার আছে, মানে আমার কাছে খুব হাসি লাগে আর কি। লং মার্চের অভিমুখ খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ধরেন আমরা বিএনপি জামাত ইসলামের আমলে আমরা ঢাকা থেকে বিবিয়ানা লং মার্চ করেছিলাম, কারণ ওই সময় বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে গ্যাস বিক্রি করে দেওয়ার কথা ছিল ভারতে, সেটা ঠেকিয়েছিলাম। লং মার্চটা হচ্ছে ওই অঞ্চলটাকে কেন্দ্র করে হয়েছিল। বা ভাসানির সময় ফারাক্কা লং মার্চ ছিল, তারপরে আমরা রামপাল লং মার্চ করেছি, মংলা বন্দর মার্চ করেছি, চট্টগ্রাম বন্দর লং মার্চ করেছি। ওইখানে একটা প্রবলেম, সেই প্রবলেমটা উদ্দেশ্য করে লং মার্চ হবে। তারা ঢাকা থেকে বের হয়ে চিটাগাংকে লং মার্চ করতে যাবে আর কি। লং মার্চ কাহাকে বলে, লং মার্চের অভিমুখ আসলে কি হয়, হ্যাঁ, কাকে কেন্দ্র করে হয়, এই জায়গাটা আমার মনে হয় তাদের সামান্য ন্যূনতম রাজনৈতিক জ্ঞান আছে, সেই রাজনৈতিক জ্ঞানেরও একটা সংকট আছে। তারা প্রয়োজনে ঢাকায় আসতে পারে লং মার্চ করে, কিন্তু ঢাকা থেকে চিটাগাং লং মার্চ করতে যাবে। লং মার্চ কোনো হচ্ছে এক্সিবিশনের ব্যাপার না, আসলে ব্যাপারটা সবকিছু তাদের তো ফেসবুক কেন্দ্রিক, ঠিক আছে? ফেসবুকে লাইক হবে, মিছিল হবে, ছবি আসবে, এবং যদি ২-৪টা ঘটনা একটু ঘটে, কেউ যদি ডিমের মতো মারাত্মক অস্ত্র তাদের দেখে ছুঁড়ে মারে, ডিম মারলেও সেটা তারা আহত হয়ে যাবে, সেটার আবার একটা মানে স্ট্যান্ডবাজি একটা জায়গা তারা আসবে। এই সমস্ত গল্প তৈরি করার হচ্ছে ব্যাপার থাকতে পারে ঢাকার বাইরে গিয়ে চিটাগাং যাওয়ার। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাজিদুল হক রুবেল। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে এখনো জটিলতার অবসান কেন হচ্ছে না? টানাপোড়েনটা আসলে কোথায়? গণভোট নিয়ে এটা বিতর্ক আছে। গণভোটটা প্রথমে সংবিধানে এলাও কিনা সেটাও বিবেচনার বিষয় আছে। তারপরেও গণভোটে আমরা অংশগ্রহণ করেছি, সবাই অংশগ্রহণ করেছে। গণভোটের ব্যাপারে আমরা কোনো বিপরীত কোনো অবস্থা নিই নেই। কিন্তু এখন গণভোটের ব্যাপারে তো আমাদের অর্থাৎ বিএনপি বা সরকারের কোনো ভিন্নমত নেই। গণভোটে যা আসছে সেটা নিয়ে তো সরকার বা সংসদে মানে ট্রেজারি বেঞ্চ বলেছে এটা নিয়ে আমরা আলোচনা করব, আর একটু সময় নিয়ে বিশদভাবে এটাকে কিভাবে কি করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। তো এই গণভোট বেসিক্যালি কোনো সমস্যা না। আর গণভোটে যা চাওয়া হয়েছে এগুলোর বেসিক্যালি সবগুলোই তো চলে আসছে ইতিমধ্যেই, সরকারের বাস্তবায়নের মধ্যেই চলে আসছে। কিন্তু গণভোটকে ইস্যু করে, গণভোট বাস্তবায়নের কথাটাকে ইস্যু করে সেই বিরোধী দল বলবো বরঞ্চ পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকারের সাথে আঘাত করে তারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য একটা ইস্যু বানিয়ে জনগণকে ক্যামোফ্লেক্স করছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এতদিন ধরে তো বিরোধী দল বিএনপিকে অভিযুক্ত করেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে।
কিন্তু হ্যাঁ করতে পারে, পরস্পরকে তো আমাদের দেশে কালচার আছে অভিযোগ করার। কিন্তু আমরা যেটা জানি এবং দেখছি, এবং এই যে রাশেদ সাহেব একটু আগে বললো না, আগামী 2 মাস যদি তারা আপনার লং মার্চ করে, এরপরে ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস যদি তারা এই সমস্ত অনর্থক কর্মসূচি পালনের নাম করে তথাকথিত আন্দোলন করে, ডিসেম্বরের এটার সাথে একটা চেইন, আওয়ামী লীগের আগমনের সাথে একটা চেইন সূত্র পাওয়া যাচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে কাদেরই আঘাত হয়েছে। কিন্তু যেমনটি বিরোধী দল অভিযোগ করছে, 6 মাসে 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, এর মধ্যে 670টি বিএনপি ঘটিয়েছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, গুমের কথা বললো না, এই সরকার কি বলছে, গুম না না ওই যে বলছে রাজনৈতিক 512টি গুম সহিংসতার ঘটনা হয়েছে, ঘটেছে, এর হামিদুর রহমান মধ্যে আজাদ। 670টি বিএনপি ঘটিয়েছে। এখন দেখুন, এই বর্তমান নতুন সরকারের সময় একটা গুমের সন্ধানও কোনো মিডিয়াতে নাই, কোনো জায়গায় নাই, কোনো মানবাধিকার সংস্থার মধ্যে নাই, এবং আমরা এটা শুনি নিয়ে আলোচনা নাই। জামাত ইসলাম হঠাৎ করে যে এই কথাটা বলছে, সরকারকে অভিযুক্ত করছে যে এতজন 500-600 জন গুম হয়ে গেছে 6 মাসের মধ্যে, এটা তারা কি বুঝাচ্ছে? এটা যিনি বলেছেন ওনার ব্যাকগ্রাউন্ডটা জাতীয় হয়তো জানে না। আজাদ সাহেব, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সময় সিনিয়র ভাই, তিনি শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল। ওই সময় তিনি তৎকালীন একজন নেতা, সর্বদলীয় নেতা হামিদ নামে এক নেতাকে 2 হাত কেটে দিয়েছিল। অ্যাট এ টাইম ওই দিন 2 হাত নিজে হাতে কেটেছে, কাটার আগে কোলাকুলি করেছে, অর্থাৎ হ্যান্ডশেক করে মোলাকাত করেছে ভাই ভাই হিসেবে। এর নামও হামিদ, ওই ভদ্রলোকের নাম, ভিকটিম ভদ্রলোকের নাম হামিদ। তাহলে কি বলতে চাইছেন বিরোধী দল উদ্দেশ্য আমি বুঝাতে চাচ্ছি, ওই দিন তারা করছে? শুধু হামিদ এবং তার সঙ্গীদের 2 হাত কেটে দিয়ে থামে নাই এই হামিদের নেতৃত্বে। তারা কিন্তু এটাও করেছে, সেদিন এট এ টাইম সারা ক্যাম্পাসে ফায়ার করে, গুলি করে, সকল হল তারা দখল করে চিরতরে তারা শিবিরের নিয়ন্ত্রণে নিয়ে নিল। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল আহ্বায়ক। এখন প্রশ্ন হলো, যে হামিদ মানুষের হাত কাটে, যে শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হামিদ মানুষের হাত কাটে, সে তো 600 লোকের গুমের প্রশ্ন অসংখ্য তুলতে পারে ধন্যবাদ না। জানাচ্ছি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। রাশেদ খান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে অস্বীকার করার সুযোগ আছে কি? আমরা যদি রংপুরের ঘটনা আপনার সামনে তুলে ধরি, সেখানে একই পরিবারের 4 জনের হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখছি ময়নাতদন্তের সাথে আবার পুলিশের বয়ানের এক ধরনের অমিল তৈরি হয়েছে। সেখানেও প্রশ্ন এসেছে, বিশ্লেষকরাই প্রশ্ন তুলেছে যে আবারও কি জজ মিয়া নাটক দেখতে হচ্ছে কিনা। দেখেন, আমি গণমাধ্যমে যেটি দেখলাম, আমি জানি না আসলে ভাইয়ের শার্ট কোন ব্র্যান্ডের। তো একই দোকান থেকে যদি আমার ভাই আরেকটা শার্ট কেনে, 2টা শার্ট যদি এই টকশোতে মিলে যায়, আপনি কি বলবেন? ঠিক গণমাধ্যমে যেটি দেখলাম, আমি সেই পুলিশ কর্মকর্তার বক্তব্য শুনেছি, আসামির এবং পুলিশের শার্ট মিলে গেছে, এবং সে পুলিশ কর্মকর্তা বলছে যে আরঙের শার্ট, তো আরঙে তো একই ধরনের শার্ট অনেক বিক্রি করে, তো এটা নিয়ে তো জজ মিয়া নাটকের কিছু নাই। দ্বিতীয়ত হলো, যে তথ্য পাইলাম যে প্রথম আলো পত্রিকার সংবাদ, যে দুঃসম্পর্কের আত্মীয় হয় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যারা হত্যা ঘটিয়েছে, তো এক্ষেত্রে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দোষ দিবেন? দেখেন, বাংলাদেশে এক ধরনের বলা যায় নৈতিকতার সংকট রয়েছে, নৈতিক শিক্ষার অভাব রয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি বলেন আর সামাজিক সংস্কৃতি বলেন, এটা আসলে পৃথিবীর অন্যান্য দেশের মতো না। এখন সবকিছুর জন্য তো আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করতে পারেন না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ করে আমি তো মনে হয় 30 সেকেন্ডের সময় পাইনি। এক লাইনে শুনবো, আপনি যদি বিজ্ঞাপন বিরতি যাওয়া লাগে যান, তারপরে এসে বলি। জি, পরের অংশে তাহলে আমি আপনার কাছে ফিরছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, এক লাইনে যদি আপনারা এই বিষয়ে মন্তব্য নিয়ে যাই, সেটি হচ্ছে, বলা হচ্ছে যে প্রকৃত মোটিভ উদ্ঘাটনের আগে কি পুলিশ সুবিধাজনক কোনো গল্প দাঁড় করানোর চেষ্টা করেছে কিনা এই ঘটনায়? এই ক্ষেত্রে অবস্থা দৃষ্টে কিছু কিন্তু সন্দেহজনক বা অবিশ্বাসজনক আচরণ কিন্তু আছে পুলিশের। প্রথম দিকে যে আবেগ ঘন হয়ে, তার যে মিডিয়ার সামনে তিনি আবেগ ঘন হয়ে কান্না কান্না জড়িত যে আলোচনা উত্থাপন করেছেন, সেটা আসলে আমার মনে হয় পেশাদারিত্বের লক্ষণ নয়। ঠিক আছে, এবং সফলতাও খুব এত বেশি প্রচার করা, এত দ্রুত তাৎক্ষণিকভাবে কোনো একটা ঘটনার চূড়ান্ত কথা বলা উচিত না আর কি। এটা পুলিশের পেশাদারিত্ব বা ওই ব্যক্তির, ওই কর্মকর্তার পেশাদারিত্ব নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে, যে উনি তো এক ধরনের উনিও এক ধরনের স্ট্যান্ড নিলেন আর কি ক্যামেরার সামনে এসে। তো এটা আমার মনে হয় হলো সঠিক
ছিল না, এবং এই কারণে একটা জটিল অবস্থা যে সংশয়ের কথা আপনি তৌহিদ খান যেমনটি ডাক্তার সাজিদুল হক রুবেলও সংশয় প্রকাশ করেছিল রংপুরের হত্যাকাণ্ডর ঘটনাটি নিয়ে। আমি একটু জানতে চাই যে আসামির স্বীকারোক্তি কি তদন্তের শেষ নাকি তদন্তের শুরু? দেখেন, ইন্টারিমের 18 মাসে পুলিশের পোশাক ছাড়া আর কোনো কিছুর পরিবর্তন তারা করতে পারেনি। তারা যদি আসলে পুলিশের যারা অপরাধী ছিল, যারা জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি গুলি চালিয়েছে, যারা অবৈধভাবে এক প্রকার নিয়োগ পেয়েছে, অবৈধভাবে প্রমোশন পেয়েছে, এদেরকে যদি পানিশমেন্টের আওতায় আনতো তাহলে বিএনপি সরকারের জন্য ফাংশন করতে সহজ হতো। আর 16 বছরের সমস্যা সংকটের কথা তো আমি বলেছি, এটা শুধুমাত্র জ্বালানি বা গ্যাস না, সর্ব সেক্টরে সর্বত্র এই সমস্যাগুলো আছে। এখন বিএনপিকে এই 20 বছরের সমস্যা নিয়ে, সংকট নিয়ে নতুনভাবে শুরু করা লাগতেছে। তো পুলিশ এই সমস্যাগুলো আছে। তবে আমি এতটুকু বলতে পারি, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুলিশের উপর দিয়ে যা গেছে, এখন মনে হয় না যে কোনো পুলিশ এত সহজে ঘুষ খাইতে চাইবে। আর এখনকার মানুষ তো খুব সচেতন, তাই না? কাউকে যদি ঘুষ দেয়ও এর প্রমাণও রাখে, তো চাকরিও চলে যাবে। তো আপনি যে ঘটনাগুলো বলতেছেন যে জজ মিয়া নাটক হচ্ছে কিনা, আমি এতটুকু বলতে পারি, রংপুরের ঘটনা আমার কাছে এরকম মনে হয়নি। হ্যাঁ, প্রবলেম যেটা সেটা হলো যে পুলিশের কর্মকর্তারা মানে নিজেদের সফলতা খুব দ্রুত সময়ের মধ্যে দেখাতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, এটা হইতে পারে। কারণ তাদের মধ্যে অনেক ব্যর্থতা আছে। মানুষ যে সময় ব্যর্থ থাকে না, সেই সময় একটা সফলতা অর্জন করলে দ্রুত সেটা বলতে চাই, মানে ধৈর্য কম। তো আমার কাছে রংপুরের ঘটনায় মনে হয়েছে যে সেখানে আসলে পেশাদারিত্বের এক ধরনের ঘাটতি আছে। তো এটা আরও বেশি রিকভার করা যায়। আর দ্বিতীয়ত, আমি ওই সময় যে কথা বলছিলাম, শোনেন, জামাত ইসলাম বাংলাদেশে যে আসলে রাজনীতি করছে, এই জামাত ইসলাম তো একটা বিস্ফোরা। বিএনপিকে তারা নিজেরাই দাবি করে যে 8 সালের 30 ডিসেম্বর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে বিএনপিকে তারা যেতে বাধ্য করেছিল। তারা এই সময় বলেছিল যে যদি বিএনপি নির্বাচনে না যায়, আমরা আওয়ামী লীগের সাথে নির্বাচনে চলে যাব। তো এনিহাও ওই সময় বিএনপি নির্বাচনে গেছে। বিএনপি যদি নির্বাচনে না যেত তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা আন্দোলন হতো, এবং আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা এসে 16 বছর দমন পীড়ন করতে পারতো না। অর্থাৎ আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ হয়ে উঠলো, এর পিছনে তো জামাতের দায়। এই যে 86-র যে নির্বাচন, ওই নির্বাচনের আমার কাছে মনে হয় যে 86 সালে হয়তো এরশাদের পতন হইতো। শুধুমাত্র যে নির্বাচনে গেল ওই এরশাদের অধীনে হাসিনা এবং এই যে জামাত, যে কারণে আরো 4টা বছর কন্টিনিউ করলো। ঠিক এই যে আপনার ইন্টারিমের কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যেত, নির্বাচন হলো না কেন? আরো 1 বছর কেন থাকলো? কারণ এই জামাত সবসময় গণতন্ত্র বিরোধী শক্তি, জামাত সবসময় এই নির্বাচন বিরোধী শক্তি। তারা এখন নতুন করে কি খেলা শুরু করেছে আমরা জানি না, বাট এতটুকু বলতে চাই যে এইটা কিন্তু সেই 71 না, এটা কিন্তু সেই 86 না। এখন কিন্তু এদেশের জনগণ সোচ্চার। জামাত যদি মনে করে যে তারা দেশকে আনস্টেবল করবে, দেশকে অশান্ত করবে, আমরাও কিন্তু সোচ্চার রয়েছি, এত সহজে আমরাও ছাড়বো না। জাতীয় সংকটকে পুঁজি করে আপনি ভাইকে প্রশ্ন করেছিলেন, আমি যেহেতু ঐক্যমত কমিশনে ছিলাম, একটু 1 মিনিটে বলে শেষ করি। শোনেন, জুলাই জাতীয় সনদের নোট অফ ডিসেন্ট ছিল না? তো আপনি যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন, আপনি কার অনুমতি নিয়ে এই নোট অফ ডিসেন্ট সরিয়ে দিলেন? ওই সময় তো বিএনপি সংগ্রামী মহাসচিব, এখন তো মহামান্য রাষ্ট্রপতি, তিনি প্রতিবাদ লিপি দিয়েছিলেন। এমনকি যে গণভোটের এই যে অধ্যাদেশ জারি করলেন, 4টা প্রশ্নে 1টা উত্তর, আপনি কার অনুমতি নিয়েছিলেন? কার সাথে আলোচনা করেছিলেন? আপনি তো স্বৈরাচারী মনোভাব পোষণ করেছেন। এনসিপি জামাত যা চেয়েছে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তাই করেছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখে যাওয়া প্রতারণাকে পুঁজি করে তারা লং মার্চ করবে। এই লং মার্চে কি সাধারণ মানুষ যাবে? বিএনপি তো হাসিনার সময় সেই বিভাগীয় সমাবেশ করেছে, কত মানুষ সেখানে চিরা গরু নিয়ে গিয়েছে, পায়ে হেঁটে গিয়েছে, বাইসাইকেলে গিয়েছে। এই যে বিভাগীয় সমাবেশগুলো জামাত ইসলাম করলো, মানুষের সারা শব্দ আছে। এই লং মার্চে জামাত এবং এনসিপির নেতাকর্মী ছাড়া আর কেউ যাবে না, এতটুকু বলতে পারি। কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। সাধারণ মানুষের যে আস্থা বিশ্বাস, রাস্তার 2 ধারে মানে পা রাখার জায়গা নাই। জামাতের আমির কোথাও গেলে কি মানুষজন তাকে একটু দেখতে যায়, তার কথা শুনতে যায়। এখন আপনি আপনার নেতাকর্মীদের মাধ্যমে আপনি গণ অভ্যুত্থান ঘটিয়ে দিবেন, আর একটা যুদ্ধ ঘটাবেন। আমি সর্বশেষ বলি, বিএনপির সাংগঠনিক সক্ষমতা যদি 10 ভাগ থাকে, জামাতের তার 1 ভাগ। জামাতের তার 1 ভাগ। বিএনপির সাথে ফাইট করে কি আপনি পারবেন? রাজনীতি মোকাবেলা করে পারবেন? সুতরাং এত খবরবাজি করেন না। প্রশ্নটি রাখতেই চাই, গণঅভ্যুত্থানের পর জামায়াতের এই উত্থানের পেছনে কি কারণ? আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ভাই, গণঅভ্যুত্থানের পর জামায়াতের এই উত্থানের কি কারণ? যেমনটি রাশেদ খান বলছিল যে জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি, জামায়াত গণতন্ত্র বিরোধী শক্তি। গণঅভ্যুত্থানের পর জামাতের উত্থানের পিছনে গল্পটা হলো বেসিক্যালি এরা ছিল গুপ্ত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে কাইয়ুম বা জিএস, এরা 4 তারিখও মানে ছাত্র লীগের সাথে মিছিল করেছে, সেই ভিডিও ফুটেজ সব আছে। এরা 4 তারিখ
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও তারা ছাত্রলীগের পক্ষে সাধারণ আন্দোলনরত ছাত্রছাত্রীকে মারধর করেছে। প্রশাসনের ভিতরে যারা আমলা ছিল তারাও আওয়ামী লীগের ব্লেসিংয়ে, আওয়ামী লীগের সার্টিফিকেট নিয়ে তারা আওয়ামী লীগ সেজে প্রমোশন নিয়েছে, চাকরি নিয়েছে, ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি আসছে, জয়েন্ট সেক্রেটারি থেকে অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছে, কিন্তু গুপ্তভাবে তারা এসব সবই চালিয়েছে। পুলিশের মধ্যেও তাই ছিল, অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বাহিনী তো তারা ছিল, কিন্তু তারা অনেকদিন গুপ্ত ছিল। তারা গুপ্ত দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগে তারা বিএনপির ভিতরেও গুপ্ত, এখনো কিছু আছে, বিএনপি আমরা জানি না, ধরতে পারি না। আবার আওয়ামী লীগের ভিতরে এখনো কিছু আছে। পাশাপাশি এই দুই দলে তারা গুপ্ত থেকে মোট 3 দলে, জামাতের ভিতরে থেকে, আওয়ামী লীগের ভিতরে থেকে, জামাতে অপকাশ্যে ছিল, আওয়ামী লীগ এবং বিএনপিতে অপকাশ্যে ছিল, তারা 5 তারিখের পরে সব ওপেন হয়ে গেল এবং তাদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে আমরাই ক্ষমতায় চলে আসতেছি, তোমরা সবাই ওপেন হয়ে যাও। তোমাদেরকে এতদিন, এত বছর আমরা ডেপুটেশনে পাঠিয়েছিলাম বিভিন্ন জায়গায়, এখনই তোমাদের মূল দায়িত্ব পালনের সময় এসেছে, কাম সবাই ওপেন হও। সবাই ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে বিদেশি লবিংয়ে এবং পতিত পলাতক সরকারের ভোটার সমর্থকদের সহায়তায় তারা একটা ভালো ভোটের জায়গা করে নেয়। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল ওয়াদুদ। এই কারণেই তাদের উত্থানটা এরকম ভাবে হয়েছে এবং সেটা যে জঙ্গি উত্থানের দিকে চলে যাবে, দাবিতে হবে, এটা বাংলাদেশের অনেক মানুষ বুঝতে চায় নাই, অনেক ভোটার বুঝতে চায় নাই। তারা ভাবছে মধ্যে বেহেশতে চলে যাব, যেহেতু বেহেশতের টিকিটও বিক্রি করেছে সত্য তো। ডাক্তার সাজিদুল হক রুবেল, যেমনটি আসলে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলছিল যে জামায়াতের যে গুপ্ত রাজনীতির যে টেকনিক, সেটির জন্য আসলে জামায়াতের এই উত্থান। কিন্তু একটু জানতে চাই যে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দেওয়ার পেছনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এর দায় এড়াতে পারে? পারে না। চমৎকার প্রশ্ন করেছেন। আসলে দায়টা তো রাজনৈতিক দল মানে অন্যান্য রাজনৈতিক দল মানে বিএনপিকেও নিতে হবে, আওয়ামী লীগকেও নিতে হবে। 86-র যে কথাটা বললো রাশেদ, ঠিক আছে, 86-র পর ঠিক 10 বছর পর মানে 86 সালে একটা বেইমানি করলো জামাত ইসলাম, আবার 96 সালে একটা ঘটনা ঘটালো। 96 সালে সে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করলো। আমরা তখন বলতাম আর কি, মানে একদিকে রাজাকার আর একদিকে স্বৈরাচার, মানে জাতীয় পার্টি একদিকে আর একদিকে জামাত ইসলাম, এই দুজনকে নিয়ে শেখ হাসিনা কেয়ারটেকারের মুভমেন্ট করলো আর কি। তো সে সময় অনেক রকম কথাবার্তা শুনেছি, তখন তাদের মুখে শুনেছি রাজনীতির নাকি শেষ কথা নাই, ঠিক আছে। জামাতের নেতারা তখন বলেছে রাজনীতির শেষ কথা, এখন এনসিপি একই কথা বলে। তো মানে কোনো আদর্শের কোনো শেষ ঠিক ঠিকানা নাই, কোনো মানে আদর্শের কোনো বালাই নাই, এর কোনো মক্কাও নাই। মনে হলো এখন পূর্ব থেকে মক্কা হলো, হঠাৎ জামাতের মনে হবে না এখন মক্কা হলো দক্ষিণ দিকে, তখন দক্ষিণ দিকে মক্কা হয়ে যাবে আর কি। হ্যাঁ, যেমন এখন মক্কা তার চট্টগ্রাম, তো চট্টগ্রামের দিকে সে অভিমুখে সে লং মার্চ করতে চায়। তো এই বিষয়টি হলো একটা বিষয়। তো আমাদের ভুল, বারে বারে যে ভুল আছে, সে বারে বারের ভুলের মধ্যে থেকে হয়েছে। আর একটা জিনিস বলি, আমি একজন ছোট মানুষ তাও বলি আর কি, সেটা হচ্ছে যে দেখেন গণ অভ্যুত্থান ঘটেছে, একটা প্রচণ্ড স্পিডটা হঠাৎ করে একটা আঘাত খেয়ে গেছিল 5 তারিখ, ঠিক আছে। আমার মতো অনেকের মনে, আমরা খুব অধীর আগ্রহে শুনতেছি, হ্যাঁ, সামরিক বাহিনীর প্রধান তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ, এবং তাকে তখন হিরো মনে করতেছিল সবাই আমরা। তিনি হঠাৎ তাকে একটা প্রশ্ন করলো সাংবাদিকরা যে আপনার সাথে কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথা হয়েছে, কোন কোন নেতার কথা হয়েছে। তো ওখানে মির্জা ফখরুল সাহেবের সাথে তার কথা হয়েছে, অনেক বামপন্থী নেতাদের সাথে তার কথা হয়েছে। এই সব কিছু বাদ দিয়ে সবার আগে তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, আমিরে জামাত অমুক ডাক্তারের সাথে কথা হয়েছে। এই বিষয়টা দেখবেন যে ওই দিনই মনে হয় গণ অভ্যুত্থানের যে মানে স্পিরিটটা ছিল সেটা মানে 100 থেকে কমপক্ষে 75-এ নেমে আসছে। একটা ঢাকা হঠাৎ জামাতের কথা সবার আগে কেন বলতেছেন আমি, ঠিক আছে। তো ওনাদেরও দায় আছে। আজকে জামাতের উত্থানের জন্য একটা শব্দ, একটা বাক্য, আপনার একটা হিট অফ দ্য মোমেন্ট, সারা জাতি শুনতেছে, তখন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কি বলতেছেন, তার ওই যে মুখ দিয়ে একটা শব্দ বেড়ে গেল সবার আগে, 1 নম্বর সিরিয়ালে যখন তার নামটা বেরোলো, ওটাতেই তো জামাত অনেক অগ্রসর হয়ে গেল। আর কি লাগে? আওয়ামী লীগ 96-তে ব্যাকআপ করছে, পরবর্তীতে বিএনপি তাকে সাথে জোট করছে, আর সর্বশেষ এসে করলো। অথচ দেখেন যেটা আপনারা দুজনেই বলেছেন, আমিও বলি যে আসলে গুপ্ত বা আন্ডারগ্রাউন্ড অনেক সময় বলে। আমি দেখলাম নাম বলবো না, আরেকটি রাজনৈতিক দল যেটা আমি মনে করি জামাতের বি টিম আর কি, তাদের নামটাও ওই টাইপের নাম তাদের রাজনৈতিক দলের। তো সে বলতেছে ওরা এটা কমিউনিস্ট পার্টির কাছ থেকে শিখছে জামাত,
গুপ্ত থাকা। আমি বলি অ্যাবসলিউটলি নট। কমিউনিস্ট পার্টি যেটা করে আন্ডারগ্রাউন্ডে গিয়ে সরকারের বিরুদ্ধে লড়ে, আর ওরা আন্ডারগ্রাউন্ডে যায় না, তো ওরা সরকারি দলে যোগ দিচ্ছে। ওরা সরকারি দলে যোগ দিয়ে সরকারি দলের আশ্রয় প্রশ্রয়, আমাদের অনেকে একটা শব্দ ইউজ করে লুঙ্গির তলে আর কি, সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে মানে তারা শর্টটা খেয়েছে, তারা ভালো থেকেছে, ভালো খেয়েছে এবং সময় মতো তারা জনগণকে এবং ছাত্র সমাজকে নিপীড়ন করেছে হেলমেট পরে। রাজনীতি আলোচনার বাইরেও আমরা দেখছি যে 9 বছর আগে আজকের দিনে রোহিঙ্গাদের ঢল নেমেছিল বাংলাদেশে এবং বর্তমানে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। প্রত্যাবাসন কত দূর? প্রত্যাবাসন বহুদূরে। তবে আমার ইউনূস সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। জাতিসংঘের মহাসচিবকে নিয়ে ক্যাম্পে গিয়ে একটা বক্তৃতা দিলেন চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায়, যেখানে মায়ানমার সরকার এবং মায়ানমারের যে আরাকান বিদ্রোহীরা উভয় একটা কথা, একই কথা বলে। সেটা কি বলে জানেন? এই রোহিঙ্গাদেরকে তারা বাঙালি বলে চিনতে চায়। সেইখানে আপনি চিটাগাঙ্গা বাংলা ভাষায় যে বক্তৃতা দিলেন রোহিঙ্গাদের সাথে, তাতে কিন্তু আপনি ওদের অভিযোগটাকেই একরকম সত্য পরিণত করবার ষড়যন্ত্র করলেন আর কি। আর বললেন কি, তার পরবর্তী রোজার ঈদ মানে 26 সালের রোজার ঈদ তিনি হচ্ছে সবাইকে নিয়ে তিনি করবেন হচ্ছে গিয়া রাখাইনে। এখন প্রশ্নটা তাকেই করা দরকার, কোথায় আপনার সেই রোজার ঈদ আর কোথায় আপনার সেই হচ্ছে গিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন? তো এরকম আমাদের তো মানে বাঙালিকে হাইকোর্ট ইউনূস সাহেবও দেখাইছেন, এর আগে একটা হাইকোর্ট দেখাইছিলেন আমাদের ইউনূস সাহেবের জাতীয় উপদেষ্টা, যদি তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছিলেন যে মায়ানমারের জান্তা সরকার তাকে বলছে এদেরকে নিয়ে যাবে। যখন বলছে তখন আমরা দেখতেছি অবাক কাণ্ড যে রাখাইনে 90% এলাকা দখলে চলে আসছে আরাকান আর্মি। এখনো আপনি আলোচনা করতেছেন মায়ানমারের সাথে, এখনো আপনার প্রশ্নের সাথে বা আপনি দুঃখ প্রকাশ করতেছেন, ভাই আমার 12 লক্ষ হয়ে গেছে, 7 লক্ষ ওরা এসেছিল, এখন ওরা 12 লক্ষ হয়ে গেছে, এই 12 লক্ষকে নিতে চায় না মায়ানমার সরকার। মায়ানমার সরকার স্ক্রুটিনি করে 3 থেকে 4 লক্ষ লোককে নেবে, কিন্তু মায়ানমার সরকার কেমনে নেবে, কোন জায়গাতে নেবে? যে বর্ডারটা আছে, যে বর্ডার দিয়ে একসময় রোহিঙ্গারা ঢুকেছিল, ওই বর্ডার আর মায়ানমার জান্তা সরকার নিয়ন্ত্রণ করে না, ওই বর্ডার এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণ করে। রাশেদ খান, এখন তাহলে কি প্রক্রিয়া আমরা প্রত্যাবাসন দেখতে পাবো? প্রত্যাবাসন নাকি দুঃস্বপ্নই হয়ে থাকবে? দেখেন, এই মুহূর্তে তো নানানমুখী সংকট। আমি ইন্টারিমের সময় একবার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম। তাদের কষ্ট দেখলে মায়াও লাগে, আবার তাদের মাধ্যমে মায়ানমার থেকে, সবাই বলবো না, বাট একটি বড় অংশের মাধ্যমে ইয়াবা আনা হয় এবং সেগুলো এই মুহূর্তে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তো আমাদের জন্য আসলে উভয় সংকট। তারা নিজেরা অনেকটা মারামারিতেও সম্পৃক্ত হচ্ছে এবং সবথেকে বড় যে সংকট ভাই বললেন আসছিল কয় লাখ? 7 লাখ হয়ে গেছে, 12 লাখ হয়ে গেছে, না আরো বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়। তো সেখানে হিসাবে 12 লাখ, আমার কাছে মনে হয় 20 লাখ হয়ে গেছে প্রায়। তো সব মিলে এই যে তাদের জনসংখ্যা এভাবে বাড়তেছে, এটা আমাদের জন্য অশনি সংকট। আমরা দেখলাম যে বাংলাদেশের কেউ কেউ আবার তাদের ওই নাগরিকত্ব এনআইডি কার্ডের জন্য সহযোগিতা করছে। ফরিদপুর এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচয়ে তারা বেশি নাগরিকত্ব পাচ্ছে। তো আমরা এখন নানামুখী সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ভারতে আমাদের সহযোগিতা করে না, অন্য কোনো দেশের সহযোগিতা করতেছে না। তো আন্তর্জাতিক একটি সহযোগিতা আমাদের লাগবে, বিশেষ করে মায়ানমারকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বানানোর জন্য আন্তর্জাতিক মহল যদি উদ্যোগ না নেয়, তো সেক্ষেত্রে এই সংকট আরো বাড়বে। দেখেন, 10 সেকেন্ডে শেষ করি। তো এখন ভারত যদি সহযোগিতা করতো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য ভালো হতো, কিন্তু ভারত তাদের ওইখানে কেউ আশ্রয় দিবে না, বরং অনেক রোহিঙ্গা কিন্তু ভারতে চলে গেছে, তাদেরকে বাংলাদেশে পুষিং করতেছে। আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে, কিন্তু এই সরকারের আসলে সফল করার ক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে? আওয়ামী লীগ সরকার বেসিক্যালি তাদের বিরুদ্ধে তৎকালীন সময় যখন আন্দোলন শুরু হয় তখনই রোহিঙ্গা ইস্যুটাকে তারা কাজে লাগায়। রোহিঙ্গা ইস্যুটাকে কাজে লাগিয়ে রোহিঙ্গাদেরকে ঢুকতে দিয়ে তখন অনেকের আপত্তির মুখেও রোহিঙ্গাদেরকে তারা এস্টাবলিশ করার জন্য, এখানে রাখার জন্য তারা কিন্তু মানে চলে যাওয়ার জন্য, প্রত্যাবর্তনের জন্য খুব বেশি প্রেশারাইজ করে নাই। তারা রেখে একটা আন্তর্জাতিক রাজনীতিকে তাদের পক্ষে আনার চেষ্টা করেছে। যেমন যেহেতু বার্মার সাথে চায়নার একটা সুসম্পর্ক আছে, অপরদিকে চায়নার সাথে আমেরিকার যে দূরত্ব আছে, মানসিক বা অর্থনৈতিক দূরত্ব আছে, মায়ানমারকে কিন্তু বেকায়দা ফেলার জন্য আমেরিকাকে খুশি করার জন্য বেসিক্যালি হাসিনা সরকার এই রোহিঙ্গাদেরকে ইউজ করেছে। অতএব
আমি বলবো এটা একটা আন্তর্জাতিক সুবিধা নেওয়ার জন্য হাসিনা সরকার এই নোবেল পাওয়ার জন্য হ্যাঁ এবং রাইট এবং নোবেল পাওয়ার জন্য এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই শেখ হাসিনা সরকার তৎকালীন আমেরিকার মানে 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 চোখে ভালো থাকার জন্য তারা এই কাজটা কিন্তু করছে। এই আর শুধু- মাসুল কতদিন বাংলাদেশকে দিতে হবে? এখন তো যে অবস্থা দাঁড়িয়েছে এটা তো অনিশ্চিত, 1000 বছর দিতে হয় কিনা আমি জানি না। যেমন অসংখ্য ধন্যবাদ কক্সবাজারে জানাচ্ছি। গেলে এখন আপনি আব্দুল ওয়াদুদ চিনবেন ভূঁইয়া। না যে কারা মানে রোহিঙ্গা, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়াই গেছে, বিভিন্ন জনের বাসা বাড়িতে তারা ঢুকে গেছে, তারা রোহিঙ্গা পরিচয় দেয় না। আপনার সৌদি আরবে রোহিঙ্গাদের পাড়া আছে, নাম দিয়ে আছে, ইউরোপ সব বিভিন্ন জায়গায় তারা চলে যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন চাকরিতে তারা ঢুকে গেছে, এবং বিয়ে শাদী অনেক সাথে অনেকের হয়ে যাচ্ছে, তারা এখন নিজেদেরকে বাংলাদেশি দাবি করছে। জি, ধন্যবাদ তারা খুব জানাচ্ছি। সুন্দরভাবে বাংলা বলতে ডক্টর সাজিদুল পারে, হক বুঝবেন রুবেল। না, খুব কঠিন হয়ে যায়। ডক্টর সাজিদুল হক রুবেল, আমরা দেখলাম যে দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন যে কোন নিউজ পেপারে প্রতিবেদন করেছে, কার এত জ্বালা, কাজকর্ম বাদ দিয়ে তো জ্বালা তার হচ্ছে কেন, তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে? একটু জানতে চাই যে এটা যেহেতু সাংবিধানিক বৈধতার একটা প্রশ্ন, দ্বৈত নাগরিকত্বের বিষয়টা যেহেতু আমাদের সংবিধানে লেখা আছে, সরাসরি উত্তর না দিয়ে এই পাল্টা প্রশ্ন কেন? এটা খুবই বলা যায় হচ্ছে ভুল আচরণটা, এবং এই ভুল আচরণটা আমার মনে হয় সংশোধন করে নেওয়া দরকার। এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এটা আমার স্বাধীনতা। আমি আবারও প্রশ্ন উচ্চারণ করতে চাই, আপনার কি দ্বৈত নাগরিক আছে কিনা, এবং আপনি যদি দ্বৈত নাগরিক থাকেন তাহলে আপনার অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আর হচ্ছে বাংলাদেশের সংবিধান বলেন আর সবকিছু মিলিয়ে বলেন, নৈতিকতার জায়গায় মিলিয়ে বলেন, তাহলে আপনার তো হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার যোগ্যতার ঘাটতি আছে। যদি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার যোগ্যতার ঘাটতি থাকে তাহলে আপনি মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ারও আপনার ধন্যবাদ উচিত না। জানাচ্ছি। জনাব রাশেদ খান, যেমনটি টিআইবি বলছে, সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন শুট দ্য মেসেঞ্জার প্রবণতা। সংস্থাটি বলছে এ ধরনের প্রতিক্রিয়া মুক্ত গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা, বাক স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের জন্য হুমকি স্বরূপ। কিভাবে দেখছেন? পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিষয়ে জি তার বক্তব্য, জি আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার কাছে মনে হয় যে একদম শেষের দিকে এই ধরনের উত্তর এসেছে, এক ধরনের হাসতে হাসতে তিনি বলেছেন, বাট আমি তার বক্তব্যের বিষয়ে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না। তবে আজকে আমাদের আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি গণমাধ্যমে এসেছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বৈত নাগরিকত্ব ধরে রাখেননি এবং তার নিয়োগ সংবিধান অনুযায়ী হয়েছে। এটা আমাদের আইনমন্ত্রী আজকে তিনি জানিয়েছেন। তো তিনি এটাই তিনি বলতে পারতেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীই বলতে পারতেন। আমি সেটি এই জন্য তো আমি বললাম যে তার সব বক্তব্যের বিষয়ে তো ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিতে পারবো না, জি, ধন্যবাদ ভাইও দিতে জানাচ্ছি। পারবে না। আব্দুল সুতরাং ওয়াদুদ ভূঁইয়া। আমি শেষ বলি, আমার কাছে মনে হয় যে আমরা যারা গণমাধ্যম ডিল করি আমাদের সবার উচিত হবে একটু সহনশীলতার সহিত একটু সৌন্দর্য বজায় রেখে উত্তর দেওয়া, যাতে করে সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি না হয়। সেটা আমার ক্ষেত্রেও। আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো সুবিধা ভোগ করে এসি রুমে বসে টিভি দেখার সুবিধাবাদীরা। হ্যাঁ, এটা তো বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাডিশন একরকম। এটা সে হয়তো তার জায়গা থেকে বলেছে, একটা উদাহরণস্বরূপ বলেছে যে সবসময় হাইব্রিড অথবা যারা কখনো দলের জন্য, সেটা যে কোনো দলই হোক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই টাইপের দলগুলোর মধ্যে যারা বিজয়ের সময় তারা কিন্তু বিজয়ের পরে বিজয়ের সময় তারা কিন্তু এসে সামনের সারিতে চলে আসে, সুবিধাজনক জায়গায় চলে আসে। কিন্তু দলগুলো কেন হাইব্রিডদের সুযোগ করে দেয়? এটা একটা পরিস্থিতি ওদিকে নিয়ে যায়। যেমন ধরেন অনেকের আন্দোলন সংগ্রামে, 70 বছরের আন্দোলন সংগ্রামে যাদের শরীরে ফুলের টোকা লাগেনি, তারাও তো অনেকে অনেক বড় বড় দায়িত্ব এবং সুযোগ সুবিধা বহন করে। এটা আওয়ামী লীগের সময় করেছে, বিএনপির সময় করবে, বা জামাতের এখানেও করতে পারে। তবে জামাতে যেহেতু গুপ্ত আমরা জানি না। এখন এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার হয়ে গেছে। সুবিধাবাদীরা সবসময় তার একটা মানে এই সুবিধা বাস্তবতা নেয়, অস্বীকার করার সুযোগ নেই। অস্বীকার করার সুযোগ নেই। তবে সেই জায়গা থেকে আমাদেরকে ধীরে ধীরে বেরিয়ে আসতে এইজনকে হবে। অসংখ্য